ওকে, তো যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো রক্তের উপাদানের মধ্যে রক্তরসের পরে যেটা জৈব পদার্থ রয়েছে, অজৈবটা আলোচনা হলো জৈব পদার্থের মধ্যে। তো এটাই প্রসঙ্গে আলোচনার ব্যাপারে বলছিলাম যে আমরা খাবারগুলো যেগুলো গ্রহণ করি সেই খাবারগুলোর মধ্যে যে উপাদানগুলো থাকে, শর্করা, আমিষ জাতীয় খাবার, লিপিড জাতীয় বা চর্বি জাতীয় খাবার, তারপরে ভিটামিন, পানি এবং মিনারেলস। তো পানি এবং মিনারেলস শরীরে সরাসরি শোষিত হয়। মিনারেলসগুলো যদি রক্তরসের মধ্যে থাকে সেগুলো অজৈব উপাদান হিসেবে এগুলো থাকে। আর পানি তো রক্তরসের মধ্যেই 90% থেকে 92% যেহেতু আছে, এর পানি এর মধ্যেই থাকে। আর বাদবাকি থাকলে চারটা জিনিস, তার মানে সেগুলোকে আমরা খাদ্যসার হিসেবে চিন্তা করতে পারি। তাহলে প্রথমে লিখতে পারি খাদ্যসার। তার মানে খাদ্যসারগুলোকে ধারণ করা কার কাজ? ডেফিনেটলি রক্তরসের কাজ। তো খাদ্যসার হিসেবে কি কি রয়েছে সেটা দেখতে হবে, যে খাদ্যসার হিসেবে কি কি রয়েছে। তো লাইভের এই দ্বিতীয় অংশটা আবার একটু শেয়ার করে দিবেন কাইন্ডলি, যেহেতু প্রথম অংশে আমাদের বিদ্যুৎ বিভ্রাটের কারণে সমস্যা হয়েছিল। খাদ্যসার হিসেবে কি কি রয়েছে? জি, আমি ভালো আছি। যে দ্বিতীয় অংশটা এটা শেয়ার করে দেন আবারও। খাদ্যসার যেটা বললাম, যে আমরা যে খাবারগুলো খাই, জটিল খাবার যেগুলো খাই, সেগুলো আমাদের শরীরের মধ্যে ডাইজেশনের পরে সরল খাবারে রূপান্তরিত হয়, সরল একটা ফর্মে রূপান্তরিত হয়। এই সরল ফর্মটাই আমাদের শরীরে শক্তি যোগায়। তো এই জিনিসটা আমাদের জানতে হবে, সে শরীরের যে শক্ত মানে যে সরল ফর্ম, সেই সরল ফর্মগুলো কি কি আছে সেটা জানতে হবে। যেমন আমরা গ্লুকোজ জাতীয় খাবার যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা যখন শর্করা জাতীয় খাবার গ্রহণ করি তখন আমাদের শরীরে সেটা কোন রূপে অবস্থান করে? সেটা গ্লুকোজ রূপে অবস্থান করে। গ্লুকোজ শর্করা জাতীয় খাবার খেলে, তার মানে গ্লুকোজের আবার যদি এইভাবে আসে যে শর্করা জাতীয় খাদ্যের প্রাথমিক উপাদান বা মূল উপাদান কি, সেটা হবে গ্লুকোজ। এটা কিন্তু একটা এমসিকিউ হিসেবে থাকবে। শর্করা খেলে আমাদের শরীরে কোন হিসেবে সেটা স্টোর হবে? গ্লুকোজ হিসেবে আমাদের শরীরে সেটাকে পাওয়া যাবে। তারপরে প্রোটিন জাতীয় খাবার যদি খাই তাহলে আমাদের শরীরে সেটা কি হিসেবে পাওয়া যাবে? অ্যামাইনো অ্যাসিড। তারপরে যদি আমরা ফ্যাট জাতীয় খাবার খাই, লিপিড জাতীয় খাবার খাই, তাহলে সেটা আমাদের শরীরে হিসেবে স্টোর হবে কি হিসেবে? ফ্যাটি অ্যাসিড হিসেবে। এইটা তাহলে খাদ্যসার হিসেবে এই তিনটা জিনিস পরিবহন করা কার কাজ? রক্তরসের কাজ। যদি পরীক্ষায় এইভাবে তথ্যটা আসে যে খাদ্যসার পরিবহন করা কার কাজ, বা রক্তে গ্লুকোজ পরিবহন করা কার কাজ? রক্তরসের কাজ। অ্যামাইনো অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড পরিবহন করা কার কাজ? আবার পরীক্ষাতে এইভাবে আসে যে শরীরে খাদ্যসার পরিবহন করা কার কাজ? সেটাও রক্তরসের কাজ। তো এইভাবে যে কোনোভাবেই কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকতে পারে যে কোনো বিষয়। আবার যদি আলাদা করে যদি বলা হয়, যেহেতু আমাদের অজৈবর মধ্যে আমরা ওই মিনারেলগুলো পড়ে ফেলেছি, পানির মধ্যে এর মধ্যে পানি আছে, তারপরে যেহেতু একটা জিনিস নাই ভিটামিন, তাহলে ভিটামিনটা আপনারা এই জায়গাটাতে লিখে রাখতে পারেন। এখানে ভিটামিনটা লিখে রাখেন। যদিও ভিটামিন আমাদের শরীরে সরাসরি শোষিত হোক, সেটা শোষণের বিষয় বা পরিপাক হচ্ছে না, সেটা আলাদা বিষয়, কিন্তু এই ভিটামিনটা পরিবাহিত হচ্ছে কার মাধ্যমে? আমরা যে শরীরে ভিটামিনটা গ্রহণ করছি সেটা শরীরের মধ্যে যাচ্ছে এবং শরীরের বিভিন্ন জায়গায় গিয়ে কাজে লাগছে। সেটা কার মাধ্যমেই পরিবহন হচ্ছে? সেটা রক্তরসের মাধ্যমেই কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তার মানে খাদ্যসার পরিবহন করা যেটাই বলি না কেন, সে তার মধ্যে আবার যদি বলা হয় রক্তরসের মধ্যে কী কী জিনিস থাকে, তার মানে এই জিনিসগুলো রক্তরসের মধ্যেই কিন্তু অবস্থান করে। আবার এখান থেকে কী তথ্য জানলাম? এখান থেকে জানলাম যে শর্করা খেলে সেখান থেকে আমরা প্রাথমিক উপাদান বা মূল উপাদান হিসেবে পাই গ্লুকোজ। প্রোটিন জাতীয় খাবার খেলে তার মূল উপাদান হলো, বা প্রোটিনের মনোমার এইভাবেও থাকতে পারে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে চর্বি জাতীয় বা লিপিড জাতীয় খাবারের মনোমার, সেটা হলো ফ্যাটি অ্যাসিড। তো এখান থেকে কিন্তু সুন্দরভাবে তিনটা যে উপাদান, মেইন উপাদান ছিল, এই তিনটা উপাদানের আমরা মূল নামগুলো জেনে গেলাম। তারপরে আসেন, এখানে থাকে যে জিনিসটা, এই কথাটাকে বলা হয় অনেক সময় কয়েকটা নামে বলা হয়। আমিষ, শুধু আমিষ বলতে পারে। রক্তের আমিষ কি বলতে পারে? রক্তের আমিষ কি কি রয়েছে? বা বলতে পারে প্লাজমা প্রোটিন, যেহেতু রক্তরসের উপাদান
রক্তরসের আরেক নাম যেহেতু প্লাজমা, সেই জন্য এটাকে প্লাজমা প্রোটিনও বলা হয়। প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, সেই জন্য এটাকে কি বলা হয়? প্লাজমা প্রোটিনও বলা হয়। তো প্লাজমা প্রোটিন বা রক্ত রসের বা রক্তের আমিষ, এটা থাকতে পারে যে রক্তের আমিষ কয়টা বা প্লাজমা প্রোটিন কতগুলো। তাহলে আমরা জানি যে প্লাজমা প্রোটিন, আমি উপরেরগুলো মিশিয়ে দিচ্ছি, এখানে জায়গা সংকুলন হচ্ছে না। তো নামগুলো এখানে লিখবো। তো এই প্লাজমা প্রোটিন কি কি আছে সেই জিনিসগুলো আমি এখানে লিখছি। তো অ্যালবুমিন, প্রথম নাম হলো অ্যালবুমিন, আপনারা এটা নিচে নিচেই লিখবেন। অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, দেন প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন, এই চারটা। তার মানে রক্তের উপাদানের মধ্যে যদি দুইভাবে প্রশ্ন হতে পারে, নিচের কোন দিয়ে প্লাজমা প্রোটিন অথবা প্লাজমা প্রোটিন নয়। তো প্লাজমা প্রোটিন নয় এই প্রশ্নটা করা কিন্তু খুবই সোজা, কারণ এখান থেকে তিনটে নিয়ে অন্য একটা অপশন বানিয়ে দিবে বা অন্য জায়গা থেকে দিয়ে দিবে, বা এর মধ্যে কোনো কিছু স্পেলিংয়ের চেঞ্জ করেও কিন্তু দেওয়া যায়। আবার নিচের কোন দিয়ে রক্তের আমিষ, তো এখান থেকে যে কোনো একটা কিন্তু তখন অ্যান্সার হবে। তো রক্তের আমিষ বলুক আর প্লাজমা প্রোটিন বলুক, দুইটা আসলে একই জিনিস। আলাদা করে থাকতে পারে যে প্লাজমা প্রোটিন কতটি বা রক্তের আমিষ কতটি, চারটি। এই চারটাই মনে রাখতে হবে। এখন এখান থেকে রক্তরসের কিন্তু আর একটা কাজ আমরা জেনে গেলাম। সে রক্তরসের আর একটা কাজ কি? যদি বলা হয় যে রক্ত আমিষ ধারণ করা কার কাজ, রক্তের আমিষ ধারণ করা কার কাজ, ডেফিনেটলি সেটা রক্তরসের কাজ। রক্তের আমিষ ধারণ করা কার কাজ? রক্ত রসের কাজ। ব্যাস, এটাও কিন্তু হয়ে গেল একটা কাজের মধ্যে। তারপরে যে উপাদান লিখতে পারি এখানে লিখব, সেটা হলো রেচন পদার্থ। আমরা যে খাবারগুলো গ্রহণ করলাম সেই খাবারগুলোর খাদ্যসার হিসেবে আমাদের সারা শরীরে গেল। এখন সারা শরীরে যাওয়ার পরে অতিরিক্ত খাবার বা সেখান থেকে খাবার শরীরে কাজে লাগার পরে যে অতিরিক্ত জিনিস যেগুলো শরীর থেকে বের হচ্ছে, শরীরের জন্য যেগুলো প্রয়োজন নাই, অর্থাৎ বর্জ্য পদার্থ যে খাবারগুলো গ্রহণ করছি, নাইট্রোজেন জাতীয় খাবার যে গ্রহণ করা হয়, তারপরে অ্যামাইনো অ্যাসিড বা গ্লুকোজ, যে কোনো খাবারই গ্রহণ করা হোক না কেন, ম্যাক্সিমাম নাইট্রোজেন জাতীয় যে বর্জ্য পদার্থগুলো তৈরি হয় সেই পদার্থগুলোকে বলা হচ্ছে রেচন পদার্থ। অর্থাৎ এই শরীরে এগুলো কাজে লাগবে না। এগুলো কি করতে হবে? শরীরে কাজে লাগানোর পরে এগুলো আমাদের মূত্রের মাধ্যমে বের করে দিতে হবে। তো মূত্রের মাধ্যমে যে উপাদানগুলো বের হয়ে যায়, যেগুলো শরীরের জন্য প্রয়োজন না, সেগুলোকে বলা হচ্ছে রেচন পদার্থ। তার মানে এখানে প্রশ্ন হতে পারে রেচন পদার্থ কি কি আছে সেই জিনিসগুলো আগে জেনে নিই। আপনারা এটা নিচেই লিখবেন। যদি মেইন রেচন পদার্থের কথা বলা হয়, সবার আগে আপনাকে লিখতে হবে ইউরিয়া। আমাদের মূত্রের মধ্যে মেইন উপাদান হলো পানি, কারণ ম্যাক্সিমাম অংশটাই তো পানি। তো পানির পরেই যদি বলা হয় কোনটা, সেটা হলো ইউরিয়া। তারপরে ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, দেন ক্রিয়েটিনিন। এই ক্রিয়েটিনিনের মাত্রা দেখে কিন্তু বোঝা যায় আপনার কিডনি কেমন অবস্থায় রয়েছে। রক্তে মানে ক্রিয়েটিনিন টেস্ট করতে দেওয়া হয়, তো ইউরিন থেকেও এটা করা যাচ্ছে। তো এখানে ইউরিনের মধ্যে কি পরিমাণ ক্রিয়েটিনিন রয়েছে বা সেটা রক্তের উপাদান টেস্ট করে এটা করা যাচ্ছে, যেহেতু রক্ত রসের উপাদান এগুলোকে ধারণ করছে। তো ক্রিয়েটিনিন টেস্ট করে কিন্তু আপনার কিডনির কন্ডিশন জানা যায়। তার মানে এই উপাদানগুলো যেটা রয়েছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, এগুলো হচ্ছে রেচন পদার্থ। তো পরীক্ষাতে এভাবে হতে পারে যে রেচন পদার্থগুলো আছে, বা আলাদা করে বলতে পারে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই দুইটাই বললো যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলোকে রেচনের জন্য বলা হচ্ছে যে শরীর থেকে বের করে দেওয়ার জন্য এই উপাদানগুলোকে বিককে নিয়ে যায় কে? তো বিককে নিয়ে যাওয়া মানে হচ্ছে কিডনিতে নিয়ে যাওয়া। আর কিডনিতে তো এমনি এমনি যাবে না, এখানে তো কোনো রকম সাইকেল, বাস বা কিছু নেই। তার মানে এগুলো যাবে কার মাধ্যমে? রক্তের মাধ্যমে। আর রক্তের মাধ্যমে যাওয়া মানে হচ্ছে সেগুলো রক্তরসের মাধ্যমে যাচ্ছে। অর্থাৎ শরীরে যে অপ্রয়োজনীয় রেচন পদার্থ রয়েছে সেগুলোকে নিষ্কাশনের জন্য কিডনিতে নিয়ে যায়। কে নিয়ে যায়?
কিডনিতে কে নিয়ে যায়? কিডনিতে নিয়ে যায় এই রক্তরসটাই কিডনিতে নিয়ে যায়। যেহেতু আমরা রক্তরসের উপাদানই পড়ছি এগুলো, তার মানে রক্তরস কী করে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া এবং ক্রিয়েটিনিন এগুলোকে কী করে? রেচনের জন্য বা শরীর থেকে বের করে দেওয়ার জন্য বৃক্কে নিয়ে যায়। তার মানে এটাও একটা কিন্তু রক্তরসের কাজের মধ্যে গেল। আলাদা করে যদি থাকে রেচন পদার্থ কোনটা, আপনি জেনে গেলেন যে এই জিনিসগুলো রেচন পদার্থ। তো এই দুইটাও মিশিয়ে দিচ্ছি। তারপরে লেখা যায় প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, যে আমাদের শরীরের মধ্যে কি কি প্রতিরক্ষামূলক দ্রব্যাদি রয়েছে। আমাদের শরীরের প্রতিরক্ষায় কাজ করে, ডিফেন্স সিস্টেমে কাজ করে। তার মধ্যে মনে রাখবেন দুইটার নাম, সেটা হলো অ্যান্টিটক্সিন আর একটা হচ্ছে অ্যাগ্লুটিনিন। এটা নিয়েও প্রশ্ন আসতে পারে যে রক্তে বা শরীরে অ্যান্টিটক্সিন এবং অ্যাগ্লুটিনিন ধারণ করা কার কাজ? অ্যান্টিটক্সিন এবং অ্যাগ্লুটিনিন ধারণ করা কার কাজ, এটা বলতে পারে রক্তরসের কাজ। তার মানে আলাদা করে থাকতে পারে আমাদের শরীরের নিচের কোনটি প্রতিরক্ষামূলক দ্রব্য, সেটার মানে অপশনে যেটাই থাকুক না কেন, হয়তো বা অপশনে দুইটার মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হিসেবে পাবেন, যে মানে অ্যান্টিটক্সিন বা অ্যাগ্লুটিনিন যে কোনো একটা হিসেবে থাকবে। এখন এখানে দেখেন চারটা জিনিস শেষ করলাম: খাদ্য, সার, আমিষ, রেচন পদার্থ এবং প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। আর শেষে আমরা লিখব অন্যান্য। অন্যান্যের মধ্যে আর কি কি উপাদান রয়েছে সেই জিনিসগুলো আমরা জেনে যাব। খাদ্য, সার, আমিষ, রেচন পদার্থ, প্রতিরক্ষামূলক দ্রব্যাদি। এরপরে যে 5 নম্বর পয়েন্ট সেটা হলো অন্যান্য। অন্যান্য আমাদের রক্তের মধ্যে কি কি জিনিস আছে যেগুলো রক্তের রসের মাধ্যমে পরিবাহিত হয়, সেগুলো আমাদের জানা প্রয়োজন। যেমন হরমোন, আমাদের শরীরে যে হরমোনগুলো বিভিন্ন অঙ্গে কাজ করে সেগুলো যাওয়ার জন্য রক্তরসেরই প্রয়োজন। কারণ হরমোন উৎপাদনকারী যে গ্ল্যান্ডগুলো সেগুলো এক জায়গায় থাকে, আবার সেখান থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয় সেগুলো আবার বিশেষ অঙ্গে গিয়ে কাজ করবে। সেই অঙ্গে যাওয়ার জন্য যে রাস্তাটা প্রয়োজন বা কার মাধ্যমে যাবে, সেটা হচ্ছে রক্তরসের মাধ্যমে যাবে। অর্থাৎ হরমোনগুলোকেও ধারণ করা কার কাজ? রক্তরসের কাজ। মানে উপাদানের মধ্যে যা কিছু পড়েছেন সব কিছু ধারণ করা রক্তরসেরই কাজ। তারপরে কোলেস্টেরল, আমরা যে খাবারগুলো খাচ্ছি সেখান থেকে যে কোলেস্টেরলগুলো তৈরি হচ্ছে, সেই কোলেস্টেরলগুলো রক্তরসের মাধ্যমেই সারা শরীরে যাচ্ছে। কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে তখন নানা অসুবিধা তৈরি হচ্ছে। তারপরে বিলিরুবিন, আমরা জানি জন্ডিসে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। তো এই বিলিরুবিনটাও কি রক্তরসের মাধ্যমে কিন্তু পরিবাহিত হয়। তো অন্যান্য উপাদানের মধ্যে এই উপাদানগুলো গুরুত্বপূর্ণ: হরমোন, কোলেস্টেরল, বিলিরুবিন, এই জিনিসগুলো জানবেন। তারপর রক্তরসের উপাদানের মধ্যে আমরা যখন আলোচনা করলাম তার মধ্যে পানি ছিল, কঠিন পদার্থ ছিল। কঠিন পদার্থকে দুই ভাগে ভাগ করলাম, সেটা অজৈব এবং জৈব পদার্থ। এবং জৈব পদার্থকে আবার আমরা 5টা হেডলাইনে আন্ডারলাইন করলাম। সেটা হলো কি খাদ্যসার, খাদ্যসারের মধ্যে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন দিলাম। তারপরে আমিষ বা প্লাজমা প্রোটিন ছিল 4 ধরনের: অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন আর প্রোথ্রম্বিন। তারপরে রেচন পদার্থ ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া ছিল। দেন আলোচনা করলাম প্রতিরক্ষামূলক দ্রব্যাদি, এটা ছিল 2টা: অ্যাগ্লুটিনিন এবং হচ্ছে অ্যান্টিটক্সিন। আর অন্যান্য উপাদানের মধ্যে গুরুত্বপূর্ণ, অন্যান্য উপাদানের মধ্যে কিন্তু এই কয়টাই আছে এমন না, এক্সেট্রা আরও অনেক আছে। তো এইগুলোই গুরুত্বপূর্ণ, যে হরমোন, কোলেস্টেরল, বিলিরুবিন এগুলোকে ধারণ করা বা এগুলো পরিবহন করা কার কাজ? এগুলো পরিবহন করা বা ধারণ করাও ঠিক একইভাবে রক্তরসেরই কাজ। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনার ছিল। এখানে অনেক কিছুকে লিঙ্ক করে, এখানে পৌষ্টিকতন্ত্রকে লিঙ্ক করে, এখানে রক্তরস বা প্লাজমা প্রোটিন এটা ডেফিনেটলি রক্তরসের উপাদানের মধ্যে। তারপর রেচন পদার্থ যেটা বলা আছে এটা লিঙ্ক করে আমাদের রেচনতন্ত্রকে। তো এই বিষয় যে তথ্যগুলো আলোচনা করা হলো এটা মোটামুটি অনেক কিছুকেই লিঙ্ক করে। তো অনেক জায়গা থেকে এখান থেকে কিন্তু এমসিকিউ আসার একটা চান্স রয়েছে। তার মানে এখান থেকে আমাদের অনেক কিছু হয়ে গেল, রক্তরসের কাজও কিন্তু হয়ে গেল, অনেক কাজই আমরা পড়ে ফেলেছি। যদি আমরা হেডলাইন করি, এই যে দ্রবীভূত খাদ্যসার পরিবহন করা, তারপরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা যেটা আমরা দেখলাম অজৈব উপাদানের মধ্যে, তারপর রক্ত, আমিষ বা প্লাজমা প্রোটিন ধারণ করা,
তারপর রেচন পদার্থের মধ্যে যদি আলোচনা করি তখন হচ্ছে কি রেচনের জন্য ইউরিয়া, ইউরিক অ্যাসিড এগুলোকে রেচনের জন্য বৃক্কে পরিবহন করা কার কাজ? সেটা রক্তরসেরই কাজ। তারপর একটা জিনিস মনে রাখতে হবে এখানে অতিরিক্ত, তারপরে হরমোন, কোলেস্টেরল, এই বিলিরুবিন পরিবহন করা কার কাজ? রক্তরসের কাজ। তারপর প্রতিরক্ষামূলক দ্রব্যাদি ধারণ করা কার কাজ? রক্তরসের কাজ। একটা কাজ শুধু এখানে বলা হয় নাই, সেই কাজটা প্রত্যেকটা ক্ষেত্রে মনে রাখবেন। আমাদের শরীরের মধ্যে যে জায়গায় তরল জাতীয় জিনিস আছে, যেমন রক্ত একটা তরল জাতীয় জিনিস, রেচন পদার্থ সেখানেও একটা তরল জাতীয় জিনিস আছে। তো এই জায়গাগুলোতে একটা কথা সবসময় মনে রাখতে হবে, এখানে পিএইচটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই রক্তের রসের আর একটা কাজ হলো আমাদের রক্তে অম্ল ক্ষারের ভারসাম্যটা রক্ষা করা। এটার মধ্যেও হবে। ঠিক রেচনের কাজ যখন আসবে রেচনতন্ত্রের মধ্যে, বৃক্কের কাজ বা কিডনির কাজ সেটাও কিন্তু একই রকম হবে, যে রক্তে অম্ল বা শরীরে অম্ল ক্ষারের ভারসাম্যটা রক্ষা করা, সেটা কাজ হলো এই রক্তরসেরই কাজ। এই কাজটা অতিরিক্ত, এটা মনে রাখতে হবে, এটা সবার সাথেই যাবে। ওকে, রক্তরসের উপাদান যতটুকু আলোচনা করা হলো যথেষ্ট। এইটুকু ভালোভাবে মনে রাখলে এটা নিয়ে আর কখনোই কোনো কনফিউশন তৈরি হবে না, এখান থেকে আর এক্সট্রা কোনো কঠিন প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। যথেষ্ট সময় দিয়ে এটা বোঝানোর চেষ্টা করলাম। এখন এরপরে যেটা থাকে রক্তকণিকা। রক্তকণিকা আসলে ডিটেলস অনেক কিছু আছে, তো ওর মধ্যে আমরা ডিটেলস আলোচনা, অত ডিটেলসে যাব না এখন। গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস এখানে আলোচনা করব। আমরা মূল ক্লাস যখন করব, মূল ক্লাসে আমরা ডিটেলস জানবো এখান থেকে আরও কী কী লাগে। তো মেইন এই বিষয়টা বোঝানোর দরকার ছিল যে রক্তরসের কাজ থেকে, রক্তরসের উপাদান থেকে কত কাজ বের করা যায়। তো রক্তকণিকার মধ্যে আসেন, রক্তকণিকার বেসিক তথ্য এখানে জানবো। প্রথম কথা হলো রক্তকণিকার ইংলিশ হলো ব্লাড কর্পাসেলস। ব্লাড সেলস বলা যাবে না, সেলস বললে সেটা কি হয়ে যাচ্ছে? সেল বললে সেটা কোষ হয়ে যাচ্ছে। তো রক্তকণিকা, তো রক্তকণিকাকে, যেহেতু রক্তকণিকার টোটাল পার্সেন্টেজ আমরা জানি 45%, আর রক্তকণিকার বাংলা নামগুলো এটা আমরা সবাই জানি, তবে একটা সিনোনিম জানি না, সেটা অনেকে জানি না। লোহিত রক্তকণিকা বা এটাকে আরবিসি বলা হচ্ছে, রেড ব্লাড কর্পাসেলস। তারপরে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেলস। তারপরে অনুচক্রিকা বা প্লেটলেট। এখন এই নামগুলো আমরা সবাই জানি, কিন্তু এই নামের আরও একটা ইংরেজি সিনোনিম আছে প্রত্যেকটার। সেই ইংরেজি সিনোনিমগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসে, এবং সেই সিনোনিমগুলো জানার কয়েকটা কারণে দরকার আছে। সেটা হলো আমাদের রক্তকণিকা রিলেটেড কিছু রোগ থাকে বা অবস্থা থাকে, সেই অবস্থাগুলো বোঝার জন্য সেই নামগুলো জানার দরকার। যেমন আমরা লোহিত রক্তকণিকার অন্য একটা নাম হলো ইরাইথ্রোসাইট। এটা বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন, ইংলিশ টার্ম ইংলিশেই লেখেন, ইরাইথ্রোসাইট। এখন কিছু জায়গায় যদি থাকে ইরাইথ্রোসাইটোসিস, এই কথাটা যখন থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আরবিসি রিলেটেড কোনো একটা রোগ, এরকম যদি কোনো কিছু থাকে তার মানে ইরাইথ্রোসাইট, এখান থেকে এই তথ্যটা আসবে। তারপরে লিউকোসাইট, লিউকোসাইট তার মানে লিউকোসাইটোসিস যখন থাকবে বা লিউকোপেনিয়া, এই কথাগুলো যখন থাকবে তখন বুঝতে হবে সেটা আরবিসি রিলেটেড কোনো রোগ বা কোনো কিছুকে বোঝানো হচ্ছে। তার মানে এই টার্মগুলো জানা দরকার। শ্বেত রক্তকণিকার আরেক নাম লিউকোসাইট, এটা জানতে হবে। তারপর অনুচক্রিকা প্লেটলেট, এটার আরেক নাম হলো থ্রম্বোসাইট। তো থ্রম্বোসাইটোসিস যদি পরীক্ষাতে থাকে, যে থ্রম্বোসাইটোসিস জিনিসটা কি, তার মানে দেখে বুঝতে পারবেন যে থ্রম্বোসাইটোসিস হচ্ছে অনুচক্রিকার রোগ। তো এই টার্মগুলো আলাদা করেও যদি থাকে সেখানে কিন্তু এই জিনিসটা আমাদের জানতে হবে। তাই ইরাথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা বোঝাচ্ছে, লিউকোসাইট এটা মানে হলো শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, আর থ্রম্বোসাইট মানে হচ্ছে অনুচক্রিকা বা প্লেটলেট। তো এই তিনটা সম্পর্কে কিন্তু আমাদের আলাদা আলাদা করে প্রত্যেকটারই বর্ণনা জানতে হবে, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ।
এটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এই বিষয়গুলো। তার মধ্যে আমরা মেইন যে বিষয়গুলো সেই তথ্যগুলো এখন এখানে আমরা জানছি না, এটা একটু খেয়াল করেন, কারণ সেটা আলোচনা করতে গেলে ক্লাসটা আরও বেশি লম্বা হয়ে যাবে। সেটা আমরা মূল ক্লাসে আলোচনা করব। তো এখানে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটাও গুরুত্বপূর্ণ, সেটাও আলোচনা করারই বিষয়। যেহেতু আমরা এই রিলেটেডটা আমরা একটা জিনিস বললাম, তাহলে এই রোগটা একটু বুঝে দেওয়ার একটা দরকার আছে। এখান থেকে এই জিনিসটা আমরা বুঝে নিই। তো আমরা বললাম কি আলোচনার মধ্যে কি এই আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেট সম্পর্কে বেসিক তথ্য তো জানতেই হবে। ডাব্লিউবিসির উপাদান আছে, সেই উপাদান জানতে হবে এবং প্রত্যেকটার কাজ জানতে হবে, বেসিক যে কাজগুলো, সেই কাজগুলো আমরা মূল ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ। আর এখানে একটা জিনিস আলোচনা করি, যেহেতু এই টার্মগুলো লিখে দিয়েছি, এই রিলেটেড যে রোগগুলো আছে সেই রোগের যে নামগুলো, সেই নামগুলো আমরা দেখি। যেমন যে কিছু রোগ হলে আরবিসির পরিমাণ বেড়ে যায়, আবার কিছু রোগে আরবিসির পরিমাণ কমে যায়। ঠিক একইভাবে ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাওয়া, কমে যাওয়া, অনুযোগ টিকার পরিমাণ বেড়ে যাওয়া বা কমে যাওয়া। তো এই চিহ্ন উপর দিকে যখন আমরা দিব আপার অ্যারো, তার মানে বুঝবো যে ডাব্লিউবিসির মানে আরবিসির পরিমাণ বেড়ে গেলে কি কি রোগ হয় বা কোন রোগে আরবিসির পরিমাণ বেড়ে যায়। তার মানে আরবিসির পরিমাণ যে বেড়ে যায় সেই অবস্থাকে বলা হয় বা সেই রোগটাকে বলা হয় পলিসাইথেমিয়া। এটা মনে রাখবেন। তার মানে পলিসাইথেমিয়াতে আরবিসির পরিমাণটা বেড়ে যায়। আরবিসির যে স্বাভাবিক পরিমাণটা আমরা জানি 4.5 থেকে 5.5 লক্ষ পার কিউবিক মিলিমিটার, সেগুলো বেসিক তথ্যের মধ্যে পড়ব। তো এর পরিমাণের যদি বেশি, স্বাভাবিকের চেয়ে যদি বেড়ে যায়, সেই অবস্থাকে বলা হয় পলিসাইথেমিয়া। আর সেটা যে উপর দিকে আপার অ্যারো দ্বারা বোঝাই দিলাম। আর আরবিসির পরিমাণ কমে গেলে কোন কোন রোগে কমে যায়? আমরা জানি যে অ্যানিমিয়া মানে রক্তশূন্যতা বা স্বল্পতা বলা হয় অ্যানিমিয়া। তার মানে অ্যানিমিয়াতে আরবিসির পরিমাণ কমে যায়। শুধু আরবিসির পরিমাণ না, এখানে যদি আলাদা করে বলা থাকে যে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে সেই রোগটাকে কি বলা হয়, সেটাও অ্যানিমিয়া। অ্যানিমিয়া ছাড়া আরও একটা রোগে হিমোগ্লোবিনের পরিমাণ বা আরবিসির পরিমাণ কমে যায়, কারণ আরবিসি ভেঙে যায় অনেক বেশি, সেটা হলো থ্যালাসেমিয়া। সেটা অনেকেই জানেন। তো থ্যালাসেমিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে। নেক্সট ক্লাস কবে স্যার? নেক্সট ক্লাস বলতে এটা তো এক এক দিন এক এক টপিকের উপরে আমরা ক্লাসগুলো নিচ্ছি। মেইন ক্লাস আমাদের শুরু হবে বিজ্ঞানের, সেটা হচ্ছে 1 মার্চ থেকে। রেজিস্ট্রেশনটা চলছে অলরেডি। আর এর আগ পর্যন্ত কিছু ক্লাস আলোচনা করছি গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে, যে টপিকগুলো নিয়ে আসলে সবারই সমস্যাগুলো থাকে, সেই টপিকগুলো নিয়ে আলোচনা করছি। আগামী দিনও আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যদি কোনো রকম সমস্যা না থাকে। টাইম মেনটেন করতে পারলে আগামী দিনও ক্লাস হবে। প্রতিদিনই ক্লাস হচ্ছে, কারণ গত 5টা ক্লাস হয়েছে, আজকে এটা হলো 6 নম্বর ক্লাস। এটা 6 নম্বর ক্লাস। এটা আগের 5টা ক্লাস পেজে পাবেন বা ইউটিউব চ্যানেলেও পাবেন, বিসিএস ডক্টর ইউটিউব চ্যানেলে, সেখান থেকে দেখে নিতে পারবেন। আগামী দিনও আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে পলিসাইথেমিয়া কোন অবস্থা? যখন আরবিসির পরিমাণ বেড়ে যাচ্ছে। আর অ্যানিমিয়া হচ্ছে আরবিসির পরিমাণ কমে যাওয়া, সেখানে আরবিসির পরিমাণ কমে যায়। আরবিসির সাথে রিলেটেড হচ্ছে হিমোগ্লোবিন, তার মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়। আর থ্যালাসেমিয়াতে যেটা হচ্ছে আরবিসির পরিমাণ অ্যানিমিয়ার চেয়ে বেশি পরিমাণ কমে যায় এবং হিমোগ্লোবিন ব্রেকডাউন মানে হিমোগ্লোবিন ভেঙে যায় অনেক বেশি। আরবিসি ভেঙে যায় অনেক বেশি, তার মানে হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যাবে, প্রচুর পরিমাণ কমে যায়। তার মানে আরবিসি রিলেটেড এই 3টা রোগ যদি থাকে, নিচের কোনটি লোহিত রক্তকণিকা সম্পর্কিত রোগ? তার মানে অপশনগুলোর মধ্যে যদি দেখবেন, এগুলো হচ্ছে মোস্ট পপুলার: পলিসাইথেমিয়া, অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া। ব্যাস, তো এখানে একটা গেল। তো বেসিক তথ্য যেগুলো আছে এইগুলো সম্পর্কে বেসিক তথ্য এগুলো কিন্তু এখন আলোচনা করলাম না, কারণ বেসিক তথ্যের মধ্যে অনেক কথা আছে, ক্লাসটা অনেক লং হয়ে যাবে, ওটা আমরা মূল ক্লাসে দেখব। তারপরে এবার শ্বেত রক্তকণিকার মধ্যে আসেন। যদি ডাব্লিউবিসির পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, ডাব্লিউবিসির স্বাভাবিক মান হচ্ছে 4 থেকে 10,000 পার কিউবিক মিলিমিটার ডাব্লিউবিসির স্বাভাবিক পরিমাণ। যদি এটার পরিমাণটা বেড়ে যায়, পরিমাণটা বেড়ে গেলে সেই স্টেটকে বা কোন অবস্থায় বেড়ে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে লিউকোসাইটোসিস। লিউকোসাইটোসিস বলা হচ্ছে সেটাকে। আর যদি স্বাভাবিকের তুলনায় অধিক পরিমাণে বেড়ে যায়, এটা একটা ব্যাপার আছে, সেটাকে বলা হয় লিউকেমিয়া। তো এটা আমরা জানি, লিউকেমিয়া মানেই হলো ব্লাড ক্যান্সার। এটা ব্লাড ক্যান্সার, বিসি লিখে দিলাম। লিউকেমিয়া মানে হচ্ছে ব্লাড ক্যান্সার, অর্থাৎ ব্লাড ক্যান্সার হলে সেখানে ডাব্লিউবিসির পরিমাণ অত্যাধিক বেড়ে যায়। তো এটা জানলেন যে ডাব্লিউবিসি, যেহেতু আমি বললাম যে লিউকোসাইট বলা আছে, এর মধ্যে লিউকো কথাটা আছে, দেখেন লিউ,
তার মানে এই জিনিসগুলো দ্বারাই কিন্তু এই টার্মগুলো দ্বারাই বোঝা যায় যে এটা ডাব্লিউবিসি রিলেটেড কোনো একটা রোগ বা কোনো একটা অবস্থা বোঝাচ্ছে। তার মানে ডাব্লিউবিসির পরিমাণ স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস। তারপরে সাধারণত দেখা যাচ্ছে যে হুপিং কাশি বা নিউমোনিয়া হলে তখন ডাব্লিউবিসির পরিমাণটা বেড়ে যায়। তো অর্থাৎ লিউকোসাইটোসিস ওই হুপিং কাশি বা নিউমোনিয়া যদি হয় মানুষের, তাহলে দেখা যাবে যে সেখানে লিউকোসাইটোসিস হচ্ছে, ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যাচ্ছে। আবার অত্যাধিক পরিমাণ বেড়ে যায় হচ্ছে ব্লাড ক্যান্সারে, অর্থাৎ ব্লাড টেস্ট করে যদি দেখা যাচ্ছে ডাব্লিউবিসির পরিমাণ অত্যাধিক বেশি, তখন সেই অবস্থাকে বলা হয় লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সার। এখন আসেন, যেহেতু বেড়ে যাওয়ার অবস্থা গেল দুইটা, এখন ডাব্লিউবিসির পরিমাণ কমে যায়, সেই অবস্থাকে বলা হয় লিউকোপেনিয়া। লিউকো কথাটা কিন্তু এর সাথে আছেই প্রত্যেকটা জায়গায়, যদিও এটার সাথে মানে সব জায়গায় নাই, কিন্তু এরিথ্রোসাইটোসিস যদি বলি তখন কিন্তু এই টার্মটা কাজে লাগবে। আর বাদ বাকি কিন্তু একটু এই জিনিসগুলো একটু আলাদা, কিন্তু এই জিনিসগুলো যে ডাব্লিউবিসি আরবিসি রিলেটেড রোগ, এই জিনিসগুলো একটু জানতে হবে। লিউকোপেনিয়া কমে গেলে লিউকোপেনিয়া, ব্যাস এই দুইটা কভার করলো। এবার আসেন অনুচক্রিকা। অনুচক্রিকার সাথে রিলেটেড এটা আছে, এটা কি আছে? থ্রম্বোসাইট। অনুচক্রিকার আরেক নাম হলো থ্রম্বোসাইট। এখন অনুচক্রিকার পরিমাণ যদি বেড়ে যায় সেটাকে বলা হবে, এটার মতোই মনে রাখবেন, লিউকোসাইটোসিস যেরকম লিখেছি ঠিক একইভাবে লিখতে হবে, থ্রম্বোসাইটোসিস। নামের সাথে কাজের মিল আছে। থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে থ্রম্বোসাইটের পরিমাণটা বেড়ে যাওয়া, এটা মনে রাখতে হবে। এই থ্রম্বোসাইটোসিস হলে এমনিতেই আমরা জানি অনুচক্রিকার কাজ হলো কোনো জায়গায় যদি রক্ত মানে কোনো জায়গায় কেটে যায়, মানে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সাহায্য করতে কিন্তু ভূমিকা আছে কার? অনুচক্রিকার। এখন কোনো কারণে যদি রক্তে মানে অনুচক্রিকার পরিমাণটা বেড়ে যায়, তখন এরা কি করে? শরীরের ভিতরেই রক্ত জমাট বাঁধানো শুরু করে। অর্থাৎ থ্রম্বোসাইটোসিস হলে দেখা যায় যে রক্ত জমাট বাঁধে শরীরের ভিতরেই। অর্থাৎ এখানে থ্রম্বোসাইটোসিস মানে হচ্ছে শরীরের মধ্যে অনুচক্রিকার পরিমাণ অধিক পরিমাণে বেড়ে যাওয়া। আর কমে যাওয়া যে অবস্থা, মানে কোন অবস্থায় কমে যায়, সেটাই হচ্ছে পারপুরা। সেই রোগের নাম হলো পারপুরা। পারপুরা হলে প্লেটলেটের পরিমাণ কি হয়? কমে যায়। কারণ প্রচুর পরিমাণ প্লেটলেট ভেঙে যায়, তখন হচ্ছে প্লেটলেটের পরিমাণটা কমে যায়। সাধারণত ডেঙ্গু জ্বর যখন হয়, ডেঙ্গু জ্বর সাধারণ ডেঙ্গু জ্বর হয়, আর একটা হলো হিমোরেজিক ডেঙ্গু জ্বর। হিমোরেজিক মানে হচ্ছে যে ডেঙ্গু জ্বরে রক্ত ব্রেকডাউন হয় বেশি, রক্ত ভেঙে যায়। তো রক্ত ভেঙে গেলে দেখা যাচ্ছে প্লেটলেটের পরিমাণটা কমে যাচ্ছে, অর্থাৎ সেই অবস্থাকে বলা হচ্ছে পারপুরা। সাধারণত ডেঙ্গু জ্বরে এই পারপুরাটা হয়। এটাও আলাদা করে থাকতে পারে, ডেঙ্গু জ্বরে বা হিমোরেজিক ডেঙ্গু জ্বরে কোনটির পরিমাণ কমে যায়, সেটা হচ্ছে এই প্লেটলেটের পরিমাণ কমে যায়, অথবা পারপুরা নিচের কোন রোগে হয়, বা ডেঙ্গু জ্বরে নিচের কোন রোগটি হয়। তাহলে ডেঙ্গু জ্বর যদি হয়, তাহলে ডেঙ্গু জ্বরের সাথে কিন্তু পারপুরা রোগের একটা সম্পর্ক রয়েছে। তো এখানে দেখলাম যে আমরা রক্তের বেসিক তথ্য জানলাম, তারপরে রক্তের উপাদানগুলো জানলাম। উপাদানের মধ্যে আমরা রক্তরসটা খুব ভালোভাবে পড়ে ফেলেছি। ওই মানে রক্তরসের উপাদান যা যা ছিল, তার কাজগুলো যা ছিল একদম ডিটেলসে, এর বাইরে আর কোনো সময় কখনোই লাগবে না। তারপরে রক্তকণিকা, যেহেতু এটার মধ্যে প্রত্যেকটা কণিকা নিয়ে আলাদা করে পড়তে হয়, টাইম অনেক বেশি লাগবে, আর আমরা মূল ক্লাসে আলোচনা করব। তো এখানে শুধু এদের সিনোনিমগুলো জানলাম। এই সিনোনিমের সাথে যেহেতু রিলেটেড ছিল রোগগুলোর নাম, সেই রোগগুলোর নাম আমরা জেনে নিলাম, যে বেড়ে গেলে যে অবস্থাটা তৈরি হয়, বা কোন রোগে এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, বা কোন রোগে এগুলোর পরিমাণটা কমে যাচ্ছে। তো এটা আপার অ্যারো দ্বারা আমরা বেড়ে যাওয়া বোঝাইলাম, আর লোয়ার অ্যারো দ্বারা বোঝাইলাম এগুলো কমে যাওয়া অবস্থা। তো মোটামুটি এই ছিল বিষয়। আগামী দিন অন্য একটা টপিক নিয়ে আমরা কথা বলবো। তো 1 মার্চ থেকে যেহেতু আমাদের মেইন ক্লাসগুলো শুরু হয়ে যাচ্ছে, আপনারা চেষ্টা করবেন 27 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার, কারণ সব কিছু গুছিয়ে নিতে সময় লাগবে, যেহেতু 1 মার্চ থেকে ক্লাসটাই শুরু হবে। তো ওই দিন দেখা যাবে যে রেজিস্ট্রেশন সম্পর্কিত কোনো কিছু হেল্প করা খুব মুশকিল হয়ে যাবে, হয়তোবা ওই দিন রেজিস্ট্রেশন করলে ক্লাসগুলো মিসও করে যেতে পারেন। তো আমাদের শিডিউলটা তো দেওয়াই আছে 1 মার্চে যে যার উপর ক্লাস হবে, ওটা কেমিস্ট্রির টপিক রয়েছে। তো সেই টপিকের মধ্যে যে টপিকগুলো রয়েছে ওই অধ্যায়ের মধ্যে, সেই টপিকগুলো নিয়ে একদম পুরোপুরি আলোচনা হবে, সেটা নিয়ে 3 তারিখে পরীক্ষাটা হবে। তো আশা করা যায় যে এই ক্লাসগুলো করলে আপনাদের সাধারণ বিজ্ঞান রিলেটেড, সাধারণ বিজ্ঞান আসলে অনেক ভাস্ট বিষয়, ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়, বায়োলজির 2টা পার্ট, উদ্ভিদ বিজ্ঞান পড়তে হয়, তারপরে যে পড়তে হয় যে প্রাণীবিজ্ঞান পড়তে হয়, তারপরে আলাদা করে দেখা যাচ্ছে যে আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে হয়, কিছু ভূগোলের বিষয়ে পড়তে হয়।
তো মোটামুটি আপনার অনেক কিছুই কিন্তু এই সাধারণ বিজ্ঞান অংশের মধ্যে রয়েছে। চিকিৎসা বিজ্ঞান যদি আলাদা পার্ট করি তাহলে চিকিৎসা বিজ্ঞানটা আলাদা একটা পার্টের মধ্যে পড়ে। তো মোটামুটি 7-8 ধরনের কিন্তু বিষয় রয়েছে এই বিজ্ঞানের মধ্যেই। তো এই জায়গা থেকে একটা বিশাল বিষয়, এই বিশাল বিষয়গুলোর মধ্যে থেকে 15 মার্কের প্রস্তুতি নিতে হবে আপনাকে। তো কতটুকু নিলে আপনার অন্যান্য সাবজেক্টের প্রস্তুতিগুলো হ্যাম্পার হবে না। এমন তো না যে আপনাকে একটা সাবজেক্ট সম্পর্কে অনেক বেশি পড়ে ফেললেন, অন্য সাবজেক্ট আর পড়ার সময় পাইলেন না, এরকম না। মোটামুটি যতটুকু পড়লেই যথেষ্ট হবে, ততটুকু দিয়েই, যেহেতু নিজের 4বারের প্রিলি টিকার অভিজ্ঞতা রয়েছে সেই জায়গা থেকে বলি, প্রত্যেকটা সাবজেক্ট তো আমাকে নিজে পড়তে হয়েছে। যে কেউই প্রিলি টিকুক না কেন তাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট নিজে পড়েই টিকতে হয়। তার মানে যাদের লাগাতার প্রিলি টিকার অভিজ্ঞতা রয়েছে তাদের কিন্তু জানা আছে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে। আর একটা টপিকের জন্য মানে একটা অধ্যায়ের জন্য বা একটা সাবজেক্টের জন্য সেই সাবজেক্টের মাস্টার হইতে হয় না পুরোপুরি। এর প্রিলি টিকার জন্য না, বিসিএস ক্যাডার হওয়ার জন্য কোনো সাবজেক্টেরই মাস্টার হইতে হবে না। এখন আলাদা করে যদি আপনি একটা সাবজেক্টের মাস্টারই হওয়ার জন্য বেশি ডিপে পড়তে যান তাহলে আপনার না প্রিলির প্রিপারেশন ভালো হবে না রিটেনের প্রিপারেশন ভালো হবে। সব জায়গারই একটা নির্দিষ্ট বিষয় থাকে, ওই জিনিসগুলো পড়ার পরে আপনাকে অতিরিক্ত পড়ার দিকে ফোকাস করতে হয়। তো ঠিক একইভাবে প্রিলির প্রিপারেশন ক্ষেত্রে একই অবস্থা। বাংলা যখন পড়তে যান, বাংলার যদি ডিপে যাইতে যাইতে এমন ডিপে গেলেন সেই ডিপের তথ্য কিছুই লাগে না, এমনও আছে, অনেকেই পড়ে। অনেক জায়গাতেই এরকম ডিপের বিষয় পড়ার হয়। তো আপনাকে পড়ার সময় ফোকাস করতে হবে, যেটা বাংলা, ইংলিশ, ম্যাথ, যেটাই পড়েন না কেন। প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা মোটা বই শেষ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার প্রিলির প্রস্তুতি 1-1.5 বছরেও শেষ হচ্ছে না। এটা খুব বেশি একটা পেইনফুল একটা বিষয়। আর 1-2 বছরে শেষ করার পরে দেখা যাচ্ছে পড়া অনেক 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 পড়া হয়ে গেছে, কোনো পড়াই মাথায় নেই। তো এমনভাবে প্রিপারেশনটা নিতে হবে যে প্রিপারেশন নিলে সবগুলো সাবজেক্টের উপর আপনার সুবিচার করা হবে। আর আপনি যে সাবজেক্টটা ভালো পারেন সেটা তো আপনাকে হেল্প করবেই। তো এই ছিল বিষয়। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব সাধারণ বিজ্ঞানটা শেষ করার পর কম্পিউটার সাবজেক্টটা শুরু করব। কম্পিউটার অংশে অনেকের সমস্যা আছে, এটা নিয়েও অনেকে ক্লাস করাইতে বলেছে। তো এটা শেষ করার পরে কম্পিউটারটা শুরু হবে। তো যেহেতু 1 মার্চ থেকে শুরু হবে আর ক্লাসগুলো কন্টিনিউই চলতে থাকবে, তো রুটিন যেটা দেওয়া আছে সেই রুটিন অনুসারে ক্লাস নেওয়ার চেষ্টা করা হবে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকালও একটা ক্লাস থাকবে ইনশাল্লাহ। তো সেই অবধি ভালো থাকবেন। খোদা হাফেজ। রেজিস্ট্রেশনের প্রসেসটা বলেন। আচ্ছা, এটা একটু বলে দিই তাহলে, একজন কমেন্ট যেহেতু করেছে। তো রেজিস্ট্রেশনের প্রসেসটা বিসিএস ডক্টর পেজে যেহেতু লাইভটা দেখছেন অলরেডি, তাহলে এই পেজে যদি আপনি মেসেজ দেন, মেসেজ দিলেই আপনার হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। রেজিস্ট্রেশনের প্রসেসটা হলো একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া আছে, সেই পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে হবে। করার পরে আপনি রেজিস্ট্রেশন ফর্ম পাবেন ওর মধ্যে। এই ফর্মটা পূরণ করার আগে ওখানে একটা ভিডিও আছে কিভাবে আমাদের এখানে পরীক্ষাগুলো দিবেন বা ক্লাসে অ্যাটেন্ড করবেন, সেই জিনিসগুলো সম্পর্কিত একটা ভিডিও ওই রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যেই দেওয়া আছে। ওই ভিডিওটা দেখে আপনি অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করার পরে আপনার যদি পেমেন্টটা করা হয়ে থাকে তাহলে ফর্মটা পূরণ করে ওই অ্যাপে আমাদের রিকোয়েস্ট পাঠাবেন। 1 তারিখের আগে, যেহেতু 1 তারিখে ক্লাসগুলো হবে, 1 তারিখের ক্লাসের আগেই সেই সমস্ত রিকোয়েস্ট সেখান থেকে অ্যাকসেপ্ট করে হবে আপনারা, তারপরে সেই ক্লাসরুমে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। তো এই ছিল বিষয়। আরও কিছু বিষয় যদি জানার থাকে ওটা মানে মূল প্রসেস ওই ভিডিওর মধ্যেই বলে দেওয়া আছে, রেজিস্ট্রেশনের প্রসেসটা লিখেও দেওয়া আছে ওখানে। তো ওটা দেখে আপনারা রেজিস্ট্রেশনটা করে ফেললেই হয়ে যাবে। এই তো মোটামুটি। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের বিসিএস ডক্টর পেজে মেসেজ দিন। তো মেসেজ দিলে সেখানে আপনার বাদবাকি সমস্যা যেগুলো আছে সেগুলো সলভ করা হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। খোদা হাফেজ।